8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরেছে সরকার। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্নের নির্দেশ। মুরাদনগরে প্রবাসীর স্ত্রী ধর্ষক ফজর আলী ঢাকায় গ্রেফতার। মামলার তদন্তে অগ্রগতির 15 দিনের মধ্যে হাইকোর্টকে জানানো আর সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও সরানোর নির্দেশ। জুলাইতে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত। এনবিআর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার দপ্তরের, নইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এনবিআরে আজও কমপ্লিট শাটডাউন পালন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর 5 আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। এছাড়া ভুয়া ও হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আর মুরাদনগরের ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ সরকারের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস আর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয়। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নেয় বৈঠকে। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, কোনো প্রমাণ না থাকলে হত্যা মামলার প্রাথমিক পর্যায়েই আসামিকে অব্যাহতি দিতে পারবে আদালত। যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের মামলা পরিচালনার সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সিএইচআর মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার এসপি নাজির আহমেদ খান। এর আগে ধর্ষণের পর সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনেক, সুমন, রমজান ও বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি ফজর আলী সহ এদের সবার বাড়ি মুরাদনগরের পাঁচকিত্তা এলাকায়। স্থানীয়রা জানান, 26 জুন রাতে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। শুক্রবার ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। স্থানীয়রা বলছেন, ফজর আলী আওয়ামীপন্থী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। সচেতন সমাজ এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ভিডিও সরাতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ মনসুর আলমের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নির্যাতিতা ওই নারীর সুরক্ষা নিশ্চিত, ক্ষতিপূরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও অপসারণের বিষয়ে রিট করেন আইনজীবী মীর AKM নুরুন নবী। এই ঘটনায় থানায় মামলা হওয়ায় মামলা তার গতিতেই চলবে উল্লেখ করে ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। এছাড়া হাইকোর্টকে 15 দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। অর্ডার দিয়েছেন, ওনারা বলেছেন যে
ভিকটিমকে সম্পূর্ণ ধরনের নিরাপত্তা দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং 15 দিনের ভিতরে ওনারা এই মামলার তদন্ত কি অগ্রগতি হলো সেই অগ্রগতিটা অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স হিসাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনে জমা দিতে হবে। এটা আবার ফার্দার ফর অর্ডারে আসবে এবং বলেছেন যে উইদিন 24 আওয়ার্স তার যেমন সমস্ত ভিডিও এবং ফটোগ্রাফি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছিল ওইগুলো ওখান থেকে উঠিয়ে নিতে হবে। সময়মতো জাতীয় সনদ তৈরিতে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। ডক্টর আলী রিয়াজ বলেন, ব্যক্তি, দল ও মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সুফল বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানান। ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে আলী রিয়াজ বলেন, রাষ্ট্রকাঠামো গঠনে সবার দায়িত্ব পালনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। বলেন, সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তাই আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশ করা হবে। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশ গড়তে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি বলে জানান নাহিদ ইসলাম। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে। 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার পদত্যাগে 1 দফার ঘোষণার দিন 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐকমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। রবিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছে না, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছেন।
এদিকে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে সাবের হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান মিয়ার সহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে। সেখানে থেকে তাকে অপহরণ করা হয়, পরে গুম করে রেখে ২ দিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয়। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেনি। দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের। আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এই নারা ২ জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল ৬২ জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে ১৬টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চলমান সংকটের মধ্যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সাথে সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এনবিআর এর এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। গত ২ মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম সহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যেই কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলনের নামে কাজকর্ম বন্ধ করে অর্থনীতির ক্ষতি করছেন, যা অগ্রহণযোগ্য। সরকারের পক্ষ থেকে বারবার আলাপ আলোচনার আহ্বান সত্ত্বেও তারা অগ্রাহ্য করছেন। এদিকে টানা ২য় দিনের মতো এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। সকালে আন্দোলনকারীরা আগারগাঁওয়ে রাজস্ব ভবনের বাইরে অবস্থান নেন। এতে দেশের রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্দোলনের ফলে চট্টগ্রাম, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম, কন্টেনার ডেলিভারি, মূল্যায়ন ও কাস্টমস ক্লিয়ারেন্স স্থবির হয়ে পড়েছে। এদিকে ২য় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে চট্টগ্রাম কাস্টমস হাউসেও। এতে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরেও। অর্থনীতি ক্ষতির পাশাপাশি শুধু চট্টগ্রাম কাস্টমস হাউসের দৈনিক রাজস্বে লোকসান হচ্ছে ২০০ কোটি টাকার বেশি। গতকাল শনিবার সকাল থেকে কাস্টমস শাটডাউন কর্মসূচির কারণে শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। তবে এখনও জাহাজ থেকে কন্টেনার ওঠানামার কার্যক্রম চালু রয়েছে। এছাড়া নতুন আসা জাহাজগুলো নিবন্ধন না পাওয়ায় যেটিতে ভেড়ার সুযোগ পাচ্ছে না সেগুলো। সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের উপর উঠে গেল বেপরোয়া ট্রাক। মুহূর্তে ঝরে গেল একই পরিবারের ৩টি তরতাজা প্রাণ। শনিবার রাত ২:৩০টায় রাজধানীর উত্তরা আজমপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। বড় ভাইয়ের লাশ দেখতে ভাগ্নে ফাহিম ও নাইমকে নিয়ে গিয়েছিলেন মামা জাবেদ। তারাও ফিরলেন লাশ হয়ে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদের সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বিচার চাই, আমি দেশের আইনের কাছে বিচার চাই। আমার ভাইটা, আদরের একমাত্র ছোট ভাই হারিয়ে বোনের এই কান্না। ফাহিম আহমেদ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছোটবেলায় মা হারিয়ে 2 বোনের কাছেই বড় হয়েছেন। আদরের সেই ভাইকে বড় অকালে হারিয়ে পাগল প্রায় বড় বোন। ওর ড্রিম ছিল সিএসসিতে পড়া, সিএসসিতে পড়ছিল, পড়া শেষে ও বাইরে চলে যাবে বলছে। বড় ভাই খোরশেদের মৃত্যুর খবরে ছোট ভাই জাবেদ 2 ভাগ্নে ফাহিম ও নাইমকে সাথে নিয়ে শনিবার গিয়েছিলেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। পরের দিন সকাল 10টায় জানাজার নামাজ আর দাফনের প্রস্তুতি নিতেই 3 জন ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিধাতা যে আগেই ঠিক করে রেখেছিলেন 4 জনের একসাথে জানাজার নামাজ। 2টা লাশ পড়ে আছে, পেট দিয়ে নারী বুড়ি বাইরে গেছে সব কলজা গুড়দা। পরে আমি লাশের প্যাটের ভিতরে ভইরা এই লাশ আবার প্যাকেট করে সরবতাল করে আমি কইছি দাঁড়ায় লেখার পরে লাশ ব্যাগে বইরা
মর্গে লইছি, আরেকজন কুয়েত মুক্তি হাসপাতালতে উইলাস আনছি। এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা এক ট্রাক, পাত্র বোঝাই 6 চাকার এক ট্রাক, ওইটায় নিয়ে এরকম পথের সাইডে মাইরা দিচ্ছে। আর একটা রিক্সা ব্যাখ্যা করছে, আর একটা সিএমজি উড়ে গেছে গা। আমাকে একটু আগে ফোন দিয়ে বলে খালা আমি বের হইছি, আমার ছেলে বলে মা আমি বের হইছি, আমরা আসতেছি। আমি কই কি ব্যাপার, 3টা বাজে গেছে, ওরা আসে না কেন? 14 মাসের সন্তান রেখে নাইমের স্ত্রীও মারা গেছেন বছরখানেক আগে। আর নাইমও ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। খাজা নাইম আজকে 8 বছর ধরে আমার মেয়ে বিয়ে করছে, আমার মেয়ে মারা গেছে আজকে 3 বছর ধরে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে, 14 মাসের একটা বাচ্চা হয়ে মারা গেছে। ওই মেয়েটা আমি আর নাইম পাল্টাচ্ছি। ফাহিমের বন্ধু ও সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে দিয়েছেন আলটিমেটাম। আর কতগুলো মার্ডার হলে দেশে সংস্কার হবে, আর কতগুলো মার্ডার হলে আমরা এই পাবো, এই নিরাপত্তাটা পাবো, এই সড়ক নিরাপত্তাটা পাবো। ফাহিমকে হয়তো পারবো না, কিন্তু আমরা সামনে হয়তো আরো অনেক ফাহিম চলে যেতে পারে যদি এই ঘটনাটা বিচার না হয়। বেপরোয়া যান চলাচল ও সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জে শৈলদহ নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। দফায় দফায় ভাঙছে নদীর পার। এর মধ্যে সড়কের একটি অংশ ও ব্রিজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে টুঙ্গিপাড়া উপজেলার পশ্চাৎপদ ডুমরিয়া ইউনিয়নের চিথিলিয়া গ্রামবাসী। হুমকিতে 60টি বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, স্কুল, মন্দির, কমিউনিটি ক্লিনিক, পানির ট্যাঙ্ক সহ অসংখ্য স্থাপনা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গোপালগঞ্জে শৈলদহ নদীর চিথুলিয়া গ্রামের 76 মিটার এলাকা ভাঙন প্রবণ হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তীব্র স্রোত পাড়ে আসতে পড়ছে, ভাঙছে পাড়। এই নদীর পাশ দিয়ে চিতুলিয়া থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে প্রতিদিন 10 গ্রামের অন্তত 10,000 মানুষ যাতায়াত করে। গত ডিসেম্বরে ওই সড়কে চিথুলিয়া খাল ও শৈলদহ নদীর সংযোগ স্থলের ব্রিজটি ভেঙে পড়ে। এরপর এবছরের 30 এপ্রিল চিথুলিয়া গ্রামে ওই সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত 5 জুন এলাকায় পানি সরবরাহের জন্য নির্মিত পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী। আমরা গরিব, এখন আমরা কোথায় যাব, কি করব, কোন সমাজে ভাঙিয়ে গাঙে যাবে, এত আমরা খাওয়া না নাই আমাদের চিন্তিতে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। সামনে বাড়িঘর দূর আছে, বাড়িঘর দূর, এখানে যদি বস্তা এবং ব্লক না দেওয়া হয় এই সব ভাঙে চুরে নদীতে চলে যাবে। 40-50টা গৃহস্থ আমরা বাস করি, সবার খুব অসুবিধা হচ্ছে। 50-60 গজ পরিবার আছে, আমরা এখন এক হিসেবে নিশ্চয় হয়ে গেছি। স্কুলে ছাত্রছাত্র যায়, তারা যেতে পারে না, রাস্তা ভেঙে গেছে নদীতে। অন্তত প্রত্যেক দিন 10-15 হাজার লোক যাতায়াত করে। রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় বা কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই পথটা বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড থেকে 76 মিটার নদী ভাঙন প্রতিরোধের জন্য চিঠি পাঠানোর পর এর মধ্যে 48 মিটারের ব্যবস্থাপত্র পাস হয়েছে। 48 মিটারের প্রতিরক্ষা কাজ জিওব্যাগের মাধ্যমে চলমান আছে এবং বাকি অংশের আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা বাস্তবায়ন করতে পারব। দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু হলে গ্রামীণ জনপদের বিপুল পরিমাণ সম্পদ রক্ষা পাবার প্রত্যাশায় সংশ্লিষ্ট ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা পৌর বিএনপির নেতারা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফার আলোকে নাটোরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সুরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। নেতৃত্ব দেন বিএনপি নেতা শরীফুদ্দীন আরজু। একই ইস্যুতে লিফলেট বিতরণ হয়েছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির মোল্লাবাজারে। জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহর ঘুরে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ অন্যরা। ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি পৌরসভা। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল রহমান। রেললাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে শহরের পায়রা চত্বরে। এর আয়োজন করে জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা এতে অংশ নেয়। খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স ড্রিল শেটে আয়োজিত এই উৎসবে পাহাড়ি উৎপাদিত রামবুটান, আম, কলা, জামরুল, আনারস ও কাঁঠাল সহ রসালো বিভিন্ন জাতের দেশীয় ফল ছিল উৎসবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও তার ব্যক্তিগত সহকারী যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে অপসারণের দাবিতে ৭ দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। দাবি মানা না হলে খাগড়াছড়িতে সড়ক অবরোধের হুমকি দেয়া হয়েছে। বিশেষ প্রকল্পে খাদ্যশস্য অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যমূলক বন্টনের অভিযোগে খাগড়াছড়ি শাপলা চত্বরে ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠী সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এই হুমকি দেয়া হয়। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে গড়াই নদীর ওপর নির্মিত সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। দাবি আদায়ে সড়ক অবরোধ সহ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কুমারখালী ১ ও খোকসা ২ উপজেলার বাসিন্দারা। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী লাহিনীপাড়া সেতুর টোল প্লাজার সামনে এই কর্মসূচি হয়। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে নাটোরে। জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের মাঝে ১,০০০ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। নাটোরে এডিপির অর্থায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। সদর উপজেলা হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১৫টি ঢোল, ৩০টি তটকা, ৩০টি করকা, ১৮টি সেলাই মেশিন, ৫টি হুইল চেয়ার ও ৩টি সাদা ছড়ি বিতরণ করা হয়। ভৈরবে ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে সরকারি প্রণোদনার বীজ, গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। নবরস লোকাল বাস ও স্টপ দ্য ওয়ার শিরোনামে ৩ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা হয়েছে বরিশালে জেলা শিল্পকলা একাডেমিতে। কর্মশালায় সংলাপ ছাড়া মুখভঙ্গি এবং দেহের বিভিন্ন ক্রিয়াকলার সহায়তায় ইলুশন বা ভ্রম সৃষ্টির মাধ্যমে দর্শকের কাছে কোনো ঘটনা উপস্থাপন করার কৌশল প্রশিক্ষণ দেয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরেছে সরকার। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্নের নির্দেশ। মুরাদনগরে প্রবাসীর স্ত্রী ধর্ষক ফজর আলী ঢাকায় গ্রেফতার। মামলার তদন্তের অগ্রগতি 15 দিনের মধ্যে হাইকোর্টকে জানানো আর সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও সরানোর নির্দেশ। জুলাইতে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত।
এনবিআর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার দপ্তরের, নইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এনবিআরে আজও কমপ্লিট শাটডাউন পালন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।